নমস্কার, আমার নাম রাজীব মাহাতো। আমি বুনিয়াদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। আজকে আমি ক্লাস 10-এর একটা পোয়েম পড়াবো। কবিতাটার নাম হচ্ছে ফ্যাবেল, যা আমি বোর্ডের মধ্যে লিখেছি। তো আমি একটু চেষ্টা করব তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। হয়তো তোমরা ক্লাসে পড়তে পেরেছো, তবু আমি জাস্ট কয়েকটা জিনিস এই কবিতার মধ্যে দিয়ে বলতে চাইছি। কবিতাটা দেখো, এখানে লেখা আছে ফ্যাবেল লেসন নাম্বার 2 ক্লাস 10। এখানে আমি যদিও লিখেছি ফ্যাবেল কবিতা, তবু আমি আরেকবার লিখে দিচ্ছি ফ্যাবেল। আমাদের রাইটার হচ্ছে রাল্ফ ওয়ালডো এমারসন। রাল্ফ ওয়ালডো এমারসন ইনি এই কবিতাটা লিখেছেন। তো এমারসন যখন কবিতাটা লেখেন, নাম দিয়েছেন ফ্যাবেল। তো এই নামকরণের পেছনে কোনো যুক্তি থাকতেই পারে, কারণ আমরা জানি আমাদের প্রত্যেকের যখন বাবা মারা নাম রাখে, তো নিশ্চয়ই নামের পেছনে কোনো কারণ থাকে। তো আমাদের এমারসন রাইটার, তিনি যখন এই কবিতাটা লেখেন, এই নামটা দেন ফ্যাবেল, তখন নিশ্চয়ই তিনি কিছু চিন্তা ভাবনা করেছিলেন। তো আমরা দেখিনি এই ফ্যাবেল নামের মধ্যে কি বিষয়বস্তু আছে, বা তিনি কবিতাটার নাম ফ্যাবেলই বা দিলেন কেন। তা আমরা একটু বিশ্লেষণ করি। এই ফ্যাবেল মানেটা কি? ফ্যাবেল মানে হচ্ছে ইট ইজ এ টাইপ অফ শর্ট স্টোরি। এটা ছোট গল্প বলতে পারো। আর এখানে দ্য ক্যারেক্টার্স মেনলি আর অ্যানিমেলস, লাইক স্কোয়ারেল এখানে রয়েছে, বার্ডস হতে পারে, আদার্স অবজেক্টস হতে পারে, ট্রিজ, মাউন্টেন্স এটসেট্রা। অ্যান্ড ইট হ্যাজ এ ডিপ মোরাল। আর এই ফ্যাবেলের মধ্যে একটা মোরাল থাকবে। তাহলে আমরা এই সংজ্ঞার মধ্য দিয়ে আমরা তিনটা জিনিস পয়েন্ট আউট করতে পারি। কি একটা পয়েন্ট আউট করতে পারি? যে এটা একটা শর্ট স্টোরি হবে। সেকেন্ড হবে ক্যারেক্টার্স অ্যানিমেল বেসড ক্যারেক্টার্স। আর কি থাকবে ফ্যাবেলের মধ্যে? এখানে একটা মোরাল থাকবে এই ফ্যাবেলের মধ্যে। তাহলে আমরা এই কবিতাটার মধ্যে আর নামকরণের মধ্যে আমরা এই তিনটে জিনিসকে আগে কিভাবে খুঁজে বের করব, সেটা আগে দেখার বিষয়। আমরা যদি প্রথমে বলি শর্ট স্টোরি, তো আমরা এই গল্পের মধ্যে আমরা বা আকারটা দেখে আমরা বুঝতে পারছি জাস্ট ছোট্ট একটা কবিতা এখানে। হ্যাঁ, এটা ছোট হতে পারে, বা পড়ার পরেও আমরা এটা অ্যানালাইসিস করতে পারবো যে না, এটা ছোট না সত্যি বড়, তাই না? আমরা বুঝতে পারবো এটা। তাহলে আমি এটা একটু পরে আলোচনা করছি, বা আমি এটা দেখে বলতে পারি এটা একটা শর্ট স্টোরি। আর সেকেন্ড যে ক্যারেক্টারটা হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেল বেসড ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে যে চরিত্রগুলো থাকবে সেগুলো অ্যানিমেল বেসড হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর কি থাকবে? এখানে একটা মোরাল থাকবে, অর্থাৎ এই গল্পটা কবিতাটা পড়ার পরে আমরা এখানে একটা মোরাল, একটা নীতি কথা পাবো। সেটা কি, সেটা আমরা এখানে জানবো। তার আগে রাইটার এমারসনের সম্পর্কে আমাদের রাইটার এমারসনের সম্পর্কে একটু জেনে নিই। তিনি কি ধরনের মানুষ ছিলেন, অর্থাৎ তাকে আমরা বলতে পারি, এখানে একটা আমি শব্দ লিখে দিচ্ছি, আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, ট্রান্সেন্ডেন্টালিস্ট। অর্থাৎ বলতে পারি যে আমাদের প্রত্যেকের জীবনের একটা ভিউ আছে, আমরা প্রত্যেকে কোনো না কোনো মতাদর্শ নিয়ে চলি। রাইটার এমারসন ট্রান্সেন্ডেন্টালিস্ট মতবিশ্বাসী। এই ট্রান্সেন্ডেন্টালিস্ট কাদের বলা হয়? সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় তারা মনে করে যে পৃথিবীতে এভরি হিউম্যান বিইংস হ্যাভ তো ওন ভিউজ। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণে সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই ভ্যালুয়েবল, তাই না? কারো অস্তিত্ব এখানে আমরা অস্বীকার করতে পারবো না। পৃথিবীতে সৃষ্টি হয়েছে, গড হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং অ্যান্ড এভরিথিং হ্যাজ দেয়ার ওন ভ্যালুস। তো রাইটার আমাদের এমারসন এই মতাদর্শে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই এই পৃথিবীতে কোনো না কোনো গুরুত্ব আছে। এটা হচ্ছে মতাদর্শ। তাহলে আমরা এবার কবিতাটা অ্যানালাইসিস করব, পড়ব, তাহলে আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা কি। ঠিক আছে, এবার
কবিতাটা পড়ার সময় আমি প্রথমে একটু দেখে নিচ্ছি। দেখো, রিড দ্য ফলোইং পয়েন্টস, তার উপরে 3টে লাইন আছে। 3টে লাইনের মধ্যে আমি একটা লাইন পড়ছি আগে। দেখো আছে এখানে, দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড মাউন্টেন। এই কবিতাটা কি নিয়ে তৈরি? কবিতার ক্যারেক্টারগুলো কি দিয়ে তৈরি? বলছে দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। আমি আগেই বলেছিলাম 3টে বৈশিষ্ট্য রয়েছে এখানে। শর্ট স্টোরি থাকবে ফ্যামিলির মধ্যে, আর ক্যারেক্টারস অ্যানিমেল বেসড হবে সামথিং, অ্যান্ড একটা মোরাল। তো আমরা সেকেন্ড ক্যারেক্টারটা এখানে পেয়ে যাচ্ছি। কবিতাটা কাদের কথোপকথন নিয়ে তৈরি? একটা হচ্ছে দ্য স্কোয়ারেল অ্যান্ড এ মাউন্টেন। আমি যদি গল্পটা এখানে একটু যাচাই করি, এটা ছবি জাস্ট আঁকানোর চেষ্টা করছি, যদিও অতটা ভালো পারি না। একটা স্কোয়ারেল আঁকানোর চেষ্টা করলাম কাঠবিড়ালির মতো, হালকা করে। এখানে একটা কনভারসেশন আছে, কার কার মধ্যে আমি বলে দিলাম কবিতাটা পড়ছি যখন। এখানে এটা জাস্ট মাউন্টেন আর কি, আমি সংক্ষেপে লিখলাম এম, আর এখানে এস। স্কোয়ারেল অ্যান্ড মাউন্টেনের মধ্যে এখানে একটা কথোপকথন হচ্ছে। এটা হচ্ছে গল্পটা, কবিতাটা। তো এখানে যে ক্যারেক্টারস আছে, দুটো ক্যারেক্টারস, ওয়ান মাউন্টেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্কোয়ারেল। তাহলে আমাদের ফ্যামিলির নামের সাথেও কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা ঠিক মিলে যাচ্ছে। এবার দেখো, এবার আমি যাচ্ছি কবিতা পড়তে, এবং সেখানে কি পাবো আমরা তথ্য, মানে আমাদের এখন তাহলে কি বাকি থাকলো? একটা মোরালটা বাকি থাকলো। তাহলে কবিতাটা পড়ার পরে সবার শেষে আমরা অবশ্যই একটা মোরাল বের করব, তাই না? তাহলে আমরা দেখা যাক, পড়া যায়। আর আরেকটা কথা বলে দিই কবিতাটা পড়ার আগে, এটা মেনলি একটা অ্যালিগরিক্যাল পয়েম। ফেবেল আমরা যদি বলতে পারি অ্যালিগরিক্যাল পয়েম। এটা একটা অ্যালিগরিক্যাল পয়েম। এই পয়েমের আবার কি ধরনের বৈশিষ্ট্য আছে দেখুন, একটা কথা বলে দিই। এখানে একটা হচ্ছে লিটারারি, আর একটা হচ্ছে সিম্বলিক্যাল। অর্থাৎ এই কবিতাটা যখন আমি পড়বো, তখন আমরা দেখবো বেশিরভাগ ক্ষেত্রে এই কবিতার মধ্যে আমরা দুটো মিনিং পাবো। মানে অ্যালিগরিক্যাল পয়েম কাকে বলা হয়? দুটো মিনিং থাকবে সেখানে। একটা আমরা উপরের দিকে দেখবো যে কোন একটা মিনিং করছে, আবার একটা সিম্বলিক্যাল, সেই মিনিংটাই যদি আমরা ভেতরে জানতে চাই, তবে বিশাল বড় একটা সিম্বল ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে ক্যারেক্টারটা একটু পড়তে গেলেই আমরা পেয়ে যাব। তো এই অ্যালিগরিক্যালের দিক থেকে যদি আমরা আবার বিচার করি দুটো ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার মধ্যে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো। সেটা কি আমি একটু আরেকবার বলে দিই। তাহলে অ্যালিগরিক্যালের দিক থেকে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো আমরা লিটারারি ক্ষেত্রে এখানে মাউন্টেন পেলাম আর স্কোয়ারেল পেলাম। এবার আমি যদি সিম্বলিক্যাল মিনিং এ যেতে চাই, তাহলে মাউন্টেনকে আমরা পেয়ে যাব এখানে একটা প্রাউড ম্যান, অর্থাৎ আমাদের সোসাইটিতে রিচ পিপল কি পাবো? RICH, রিচ ম্যান। আমি কথাটা লিখে দিলাম, রিচ ম্যান। আমি যদি সিম্বলিক্যাল মিনিং এ যাই, তাহলে আমি এখানে পেয়ে যাব মাউন্টেনকে একটা রিচ ম্যান, বড় সমাজের বড় প্রতিপত্তি মানুষ, যা মানে বিশেষ অহংকারী ভাব নিয়ে থাকে, সেই ধরনের একটা রিচ ম্যানকে আমি মাউন্টেনকে পেয়ে যাব। আর স্কোয়ারেলকে কি পেয়ে যাব? পুয়ার পিপল, পুয়ার অথবা নিডি পিপল। এই দুটো আমি আবার এখানে মিনিং পাবো। এই দুটো মিনিং করে আমরা যদি কবিতাটা পড়ি, তাহলে আমরা মোরালটা কিন্তু খুব স্পষ্টভাবে এই গল্পের মধ্যে পেয়ে যাব। তো দেখা যাক, তাহলে আমরা একটা লিটারারি পেলাম এখানে মাউন্টেন আর স্কোয়ারেল। আর আমি যদি এটা অ্যালিগরিক্যাল পোয়েম হিসেবে সিম্বলিক্যালি মিনিং এ জানতে চাই, তাহলে মাউন্টেনকে আমরা রিচ ম্যান আর স্কোয়ারেলকে আমরা পোর বা নিডি পিপল অফ দ্য সোসাইটি। ঠিক আছে, নিডি পিপল হবে, নিডি পিপল হিসাবে আমরা পেয়ে যাব। এবার তাহলে আমি আরো বিশ্লেষণে যাই। এবার কবিতাটা পড়ি। এবার তোমাদের সামনে কবিতাটা আমি পড়ছি, দেখা যাক কবিতাটা কি দিয়ে শুরু হয়েছে। The mountain and the squirrel had a quarrel. মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল মধ্যে
অর্থাৎ একটা পর্বত আর একটা কাঠবিড়ালির মধ্যে হ্যাড কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল। আমরা প্রথম লাইনে এটা পেলাম। বাট দ্য রাইটার ডিড নট এনক্লোজ, বাট রাইটার ডিড নট ওপেন টু আস হোয়াই দে কোয়ারেলড ইচ আদার। রাইটার কিন্তু আমাদের একবারে স্পষ্ট করে বলেনি তারা কেন আমাদের এই মাউন্টেন এন্ড স্কোয়ারেল ঝগড়া করেছিল, তাদের কারণটা কিন্তু বলেনি, কিন্তু জাস্ট একটা কথা বলেছিল যে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। এটা আমরা এখানের মধ্যে পেলাম। ঠিক আছে, এবার আমরা যাই। And the former called the latter little prig. The former called the latter. Former কাকে বলা হয়? আমরা এখানে যাচ্ছি, কনভারসেশন হয়েছে একটা, কার মধ্যে? এক হচ্ছে মাউন্টেন, সেকেন্ড হচ্ছে স্কোয়ারেল। তাছাড়াও আমরা টেক্সটের মধ্যে কি পেলাম? প্রথমে মাউন্টেনের কথা পেয়েছি, সেকেন্ডে স্কোয়ারেলের কথা পেয়েছি। তাহলে ফরমার মানে আগের জন, ফরমার কাকে বলা হয়? আগের জন। তাহলে এখানে ফরমারটা কি হচ্ছে? ফরমার। আর ল্যাটারটা কি হচ্ছে? ল্যাটারটা কি হচ্ছে? স্কোয়ারেল। তাহলে স্পষ্ট হলো, মাউন্টেন ফরমার, স্কোয়ারেল ল্যাটার। তাহলে ফরমার জন মানে আগের জন পরের জনকে বলেছিল, কি বলেছিল? লিটল প্রিগ বলেছিল, লিটল প্রিগ। এখানে একটা কথা বলে দিই আমরা, কি বলেছে? লিটল প্রিগ। এই লিটল প্রিগ কথার মধ্যে কিন্তু বিশাল মানে আছে, এটা আমরা একটু বিশ্লেষণ করি। লিটল প্রিগ, আমি আগে প্রিগ কথাটা নিয়ে আলোচনা করি। প্রিগ কাদের বলা হয়? প্রিগস the peoples who are self-satisfied of their something or some others. অর্থাৎ সেই সমস্ত মানুষ সমাজে যারা অল্প কিছুতেই সেলফ স্যাটিসফাইড, যাদের সমাজে কোনো চাহিদা নেই, তাদেরকে আমরা প্রিগ বলে থাকি। তো মাউন্টেন এখানে স্কোয়ারেলটা বলছে প্রিগ, তুমি এই সামান্য কিছুতে স্যাটিসফাইড? আমি এত বড় কিছু, আমি এত বড় পর্বত, আমার হয়তো স্যাটিসফাইড আছে কিনা জানি না, মাউন্টেন হয়তো মনে মনে ইনার মিনিং বলে যাচ্ছে, কিন্তু তুমি সেলফ স্যাটিসফাইড? এখানে একটা কথা বলছি, তুমি সেলফ স্যাটিসফাইড। আর তার আগে আবার একটা কথা জুড়ে দিয়েছে, লিটল। এই লিটল কথাটার মধ্যে আবার মাউন্টেনের একটা দাম্ভিক ভাব আছে, প্রাইডনেস, অহংকার, প্রাইড, জাস্ট লাইক রিচ পিপল ইন আওয়ার সোসাইটি। যেমন আমি আগেই বলেছি, এটা সিম্বলিক্যাল মিনিং এ একটা রিচ পিপল, সমাজে ধনবান বিত্ত মানুষেরা যেমন একটা অহংকারী ভাব থাকে বা সুনামি ভাব থাকে, ঠিক কিন্তু এখানে মাউন্টেনের সেই অহংকারী ভাবটা আছে। আর এই অহংকারী ভাবটা আছেই বলে এই ছোট্ট কাঠবিড়ালিটাকে সে বলে ফেলেছে লিটল। এখানে লিটলের মধ্যে ওর প্রাইডনেস ভাবটা ফুটে উঠেছে, আর এই জন্য সে লিটল কথাটা এখানে ইউজ করেছে। তাহলে লিটল পিগ এখানে ইনডাইরেক্টলি আবার একটা কোশ্চেন করেছে মাউন্টেন। কাকে কোশ্চেন করেছে? স্কোয়ারেলকে। কি কোশ্চেন করছে? লিটল পিগ। এখানে কোশ্চেনটা হচ্ছে, তুমি সামান্য কিছুতে সন্তুষ্ট? আমরা বলতে পারি তোমাদের যে তোমরা সামান্য কিছুতে সন্তুষ্ট, এটা হাস্যকর বলে মনে হয় না? ঠিক এই টাইপের একটা অহংকারী মুড কিন্তু এখানে তিনি দিয়েছেন। এবার তাহলে যাই পরে। বলছে এবারে, বান রিপ্লাইড, হুইচ বান? দ্য অ্যানাদার নেম অফ স্কোয়ারেল। কাঠবিড়ালির অন্য নাম হচ্ছে বান। সে কি করছে? রিপ্লাইড, উত্তর দিয়েছিল। কি উত্তর দিচ্ছে? বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই আমরা জানি মাউন্টেন কাঠবিড়ালি থেকে অনেক অনেক বড়। ইউ আর ডাউটলেস, ডাউটলেস, ডিওইউটি, ডাউটলেস। আমরা আরেকটা ইংলিশ জানি এর, নো ডাউট। নো ডাউট অনেকে আমরা বলি। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে করতে যাই কি হবে বলো তো? অনেকে পারবে। বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে হবে ইউ আর নো ডাউট ভেরি বিগ, তাই না? ঠিক এইভাবে তো আমরা জানি বান বলে ফেললো তুমি নিঃসন্দেহে অনেক অনেক বড়। এবার কি বলছে?
বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্ফিয়ার। এখানে কবিতার অক্ষরে লেখা আছে, তো কবিতার লাইনে আমি একটু এটা লাইনটাকে একটু ভেঙে ফেলছি। এখানে দেখো কিভাবে করছি, দুটো লাইন বলছে all sorts of weather must be taken in together make up a year। আরেকটা সেন্টেন্স আমি লিখতে পারি, all sorts of things must be taken in together make up a sphere। দেখো আমরা এখানে দুটো লাইনে বিশ্লেষণ করে দিতে পারি। এটা বলছে all sorts of weather must be taken in together make up a year। অর্থাৎ একটা বছর পরিপূর্ণ করতে গেলে শুধু আমরা এটা যদি সামার মাসটা ধরে নিই, আমরা সামার মান্থ, তো বছরে কিন্তু একটা মাস নিয়ে কিন্তু বছর হয় না। এটা সামার নিয়ে কি বছর, তাই না? কত আছে, উইন্টার আছে, স্প্রিং আছে, অটাম আছে, এই ধরনের মাসগুলো নিয়ে একটা বছর পরিপূর্ণ হতে হয়। তো এখানে স্কোয়ার বলতে যাচ্ছে যে সমস্ত ওয়েদারকে নিয়ে কিন্তু একটা বছর তৈরি হয়। সুতরাং তুমি ভেবো না যে মাউন্টেন তুমি এখানে একা। আর কি বলতে চাইছে, আমরা ভেঙে নিলাম আরেকটা, অল সর্টস অফ থিংস মাস্ট বি টেকেন ইন টুগেদার মেক আপ এ স্ফিয়ার। অর্থাৎ একটা পৃথিবী কি দিয়ে তৈরি হয়েছে, কিভাবে উত্তরটা দিচ্ছে কাঠবিড়ালি দেখেন মাউন্টেনকে, বলছে একটা পৃথিবী তৈরি হয়েছে শুধু তো মাউন্টেন দিয়ে হয়নি রে বাবা, তাই না? এখানে কত জিনিস আছে ছোট ছোট, আমরা যদি মানে কাউন্টলেস, সেটা গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড সো মেনি উইথ সো মেনি থিংস উই ক্যান নট কাউন্ট। সো আমরা একটা জিনিস নিয়ে তো পৃথিবীটা তৈরি হয়নি। সুতরাং কাঠবিড়ালি বলছে ইয়েকে যে তুমি শুধু মাউন্টেন নিয়ে তো পৃথিবী তৈরি হয়নি, আর সেটা কখনো সম্ভবই না। তাহলে কেন তুমি বলতে পারো যে তুমি এখানে একাই থাকবে বা কিছু একটা? এটা আমরা বিশ্লেষণ করে নিলাম। এখানে আবার একটা জিনিস আমরা বলতে পারবো, সেটা হচ্ছে ইনার মিনিং এ যদি যাই, তো বান তাকে বলছে একটা ওয়েদার, মানে এখানে সে একটু সিম্বলিক্যালি যে জিনিসগুলো বলতে চেয়েছে, ঝড় বৃষ্টি বাদল বিদ্যুৎ, এগুলো বলছে মাউন্টেন যখন ঝড় বৃষ্টি বিদ্যুৎ হয় সেগুলোর কষ্ট তো তোমাকে সবকিছু সইতে হয়, কিন্তু আমি তো সেগুলোর কষ্ট সই না। আমি কোথাও না কোথাও নিজেকে লুকিয়ে নিতে পারি, কিন্তু তুমি যে বড় হিউজে দাম্ভ দেখাচ্ছ, কিন্তু এই যে ওয়েদার মানে এখানে সিম্বলিক্যালি বান যেটা বলতে চেয়েছে, এই সমস্ত ঝড় ঝঞ্ঝাগুলোকে কিন্তু তোমাকেই সহ্য করতে হয়। হ্যাঁ, এটা একটা মিনিং। এবার যাই পরের লাইনে। পরের লাইনগুলো কি বলছে? পরের লাইনগুলো বলছে and I think it no disgrace to occupy my place। বলছে and I think it no disgrace to occupy my place। আর বান বলছে দেখো আমি যে ছোট, আমার তো এতে লজ্জা নেই, আমার তো এখানে কোনো দ্বিধা নেই, আমি কোনো কষ্ট পাচ্ছি না, ডিসগ্রেস, আমি অপমানিত হচ্ছি না। ডিসগ্রেস, এই যে কথাটা ডিসগ্রেস অপমানিত হওয়া, ইনসাল্ট, এর যদি একটা সিনোনিম আমরা ধরি ইনসাল্ট। আমরা ইনসাল্ট কথাটা জানি, অনেকে বলে আমাকে ইনসাল্ট করিস না, আমরা বন্ধু বান্ধবরা সবাই জানি, বা ছাত্ররা বেশিরভাগ জানো আমাকে ইনসাল্ট করছিস। আমরা হয়তো মিনিং জানি না, মানে বাংলাটা বলতে পারবো না ঠিকঠাক, কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, তো সিনোনিম একটা জেনে নাও, ডিসগ্রেস, তাই না? পরীক্ষাতে তোমাদের এই সিনোনিম গুলো অবশ্যই আসবে। আর একটা কি আসবে তোমাদের, পার্টস অফ স্পিচ আছে। যেমন এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, থিঙ্ক আমরা সবাই জানি, থিঙ্ক শব্দটা আমরা সবাই জানি। থিঙ্ক মানে কি? চিন্তা করা, এটা আমরা সবাই জানি, আমরা মানে জন্ম থেকে জানি, থিঙ্ক কর, চেষ্টা কর, অনেক কিছু জানি। আবার আমরা আরেকটা শব্দ জানি, কি জানি? থট, THOUGHT, থট।
ফট করে বললে কি হবে স্যার, থিঙ্ক এর পাস্ট হচ্ছে থট। হ্যাঁ, ভালো কথা, থিঙ্ক এর পাস্ট থট। আবার যদি আমরা বলে দিই, আচ্ছা বলো তো থিঙ্ক এর নাউন ফর্ম কি হবে, সবাই থমকে যাবে, স্যার থিঙ্ক এর নাউন ফর্ম কি হবে আমি তো জানি না। অবশ্যই কিন্তু টেনশন হবে, কিন্তু দেখো আমরা কিন্তু উত্তরটা জানি, কিন্তু আমরা ইউজ করতে পারিনি বা আমরা এতদিন ধরে ব্যবহার করিনি। থিঙ্ক এর নাউন যেমন পাস্ট ফর্মটা হয় থট, ঠিক কিন্তু থিঙ্ক এর নাউন ফর্মটা হচ্ছে আবার থট। থিঙ্ক এর নাউন ফর্মটাই হচ্ছে থট। ঠিক আছে, এগুলো সেন্টেন্স গ্রামার ক্লাসে অবশ্যই তোমাদের আলোচনা করব। তো এখানে যেটা পেলাম যে স্কোয়ারেল কিন্তু নিজের কন্ডিশনের জন্য একবারও ডিসগ্রেস, অপমানিত হচ্ছে না। তার কি পরে কি বলছে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে আমি তোমার মতো বড় না, ঠিক আছে। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতো ছোট না, তাই না? অর্থাৎ বলছে আমি তোমার মতো বড় না, ঠিক আছে, কিন্তু তুমি তো আমার মতো ছোট না, সেটাও তো যুক্তি ভালো। সে বলেছে যে এখানে আরেকটা মিনিং তিনি দিয়েতে যাচ্ছেন, লার্জের উপরে ডিপেন্ড করে। লার্জ মানে বড়, আমরা লিটারারি এটা জানতে পারি যে লার্জ মানে বড়, কিন্তু সিম্বলিক্যালি যদি আমরা যাই, আমি বলেছিলাম এটা অ্যালিগরিক্যাল পোয়েম, অ্যালিগরিক্যাল পোয়েমে আবার যদি আমরা সিম্বলিক্যালি এটা লার্জটা জানতে চাই, তাহলে এখানে একটা খুব বড় মিনিং বের হবে। বান বলতে চাইছে তুমি বড়, লার্জ, ঠিক আছে মেনে নিলাম, আমি ছোট, তুমি লার্জ হয়েছো, বড় হয়েছো, তার মানে তুমি পৃথিবীর অনেকগুলো জায়গা বেস্ট করে রয়েছো। আমার অতগুলো, আমার জীবনে বেঁচে থাকার জন্য এতগুলো জায়গার প্রয়োজন হয় না, আমার ছোট্ট জায়গাতে আমি পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারি। কি সুন্দর উদাহরণ। অর্থাৎ আমরা জানি আমার যে খাবারটা আমি 10 টাকায় খেয়ে নিতে পারবো বাড়িতে, আমরা যে খাবারটা মা রান্না করে দেয় 10 টাকা থেকে 20 টাকাও হয় না, প্লেটে পড়ে না, কিন্তু আমি বেশি এক্সপেন্সিভ খরচ করার জন্য হোটেলে গিয়ে কি খাই, ওই খাবারটাই, যার কি দিয়ে তৈরি এবং কতটা জীবাণু থাকে জানি না, সেই খাবারটাই আমরা হোটেলে গিয়ে 200 টাকা দিয়ে খাই। সেটা কি বড় ফুটানি? ঠিক স্কোয়ারেল এইখানে মাউন্টেনকে বোঝাতে চেয়েছে, তুমি বড়, ঠিক আছে, আমি তোমাকে কোনো কিছু বলবো না, কিন্তু বড় মানে তুমি পৃথিবীর অনেকগুলো জায়গা নিয়ে আছো, কিন্তু আমার এই পৃথিবীতে বাঁচতে গেলে সামান্য একটা জায়গাতে, ছোট্ট জায়গাতে আমার হয়ে যায়, তাই না? আমি বলেছি এটা অ্যালিগরিক্যাল পোয়েম এবং সিম্বলিক্যালি বহুত এখানে মিনিং আছে, একটু পড়তে গেলে খুব সুন্দর লাগবে। কবিতাটা ছোট মনে হচ্ছে, কিন্তু এই যে মিনিং, বহুত খুব সুন্দর মিনিং আছে। বলছে আবার দেখো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এটাকে আমরা আবার গ্রামারে একটু চেঞ্জ করতে পারবো। এটা ডিগ্রিতে যদি আমরা করি, ডিগ্রি চেঞ্জ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট না, আমরা এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারবো। কিভাবে করবো দেখো, একটু বলে দিচ্ছি। বলছে দেখে নিচ্ছি, আই অ্যাম স্মলার দ্যান ইউ। বাই চান্স দেখা গেল পরীক্ষাতে টেক্সচুয়ালির মধ্যে একটা তুলে দিল, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট না, এটা কম্পারেটিভে চেঞ্জ করো, আই এম স্মলার দ্যান ইউ, সেটা হচ্ছে আমি হচ্ছে তোমার থেকে ছোট। এইভাবে অনেক গ্রামারগুলো পড়তে পারবে। টেক্সট থেকে যখন পড়বে তোমরা ভালো করে টেক্সটগুলো, এই গ্রামারগুলো এগুলো খুব সুন্দর করে পড়বে। তারপরে কি বলছে, অ্যাট নট হাফ শো স্প্রাই, SPRY, স্প্রাই। স্প্রাই কথাটার মানে হচ্ছে অ্যাক্টিভ, চঞ্চল। বলছে আমি হচ্ছে অ্যাক্টিভ, আমি তোমার মতো ইনঅ্যাক্টিভ না। অর্থাৎ সে বোঝাতে চেয়েছে যে তুমি বড় আছো, তোমার পৃথিবীতে অনেক জায়গা লাগে, থাকতে পারবে না, কিন্তু আমি এখানে হচ্ছে অ্যাক্টিভ। সে স্প্রাই বলছে আমি তোমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ, আমি অনেক বেশি চঞ্চল, আমি অনেক বেশি কাজ করতে পারি, যেটা তুমি আমাকে পারো না। ঠিক স্কুলের ছাত্রের মধ্যে কেউ ফার্স্ট, পড়াশোনায় ফার্স্ট, কেউ আবার খেলাধুলায় ফার্স্ট। অর্থাৎ তুমি পড়াশোনায় ফার্স্ট হতে পারো, তাহলে আমি কিন্তু খেলাধুলায় ফার্স্ট করি, খেলাধুলায় ফার্স্ট হয়। তা দুজনের গুরুত্ব কিন্তু সমান। তারপরে কি বলছে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ার ট্র্যাক। বলছে আই উইল নট ডিনাই ইউ এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। বলছে ঠিক আছে, আমি অস্বীকার করতে পারছি না, তুমি কি করো,
আমার জন্য একটা ট্র্যাক তৈরি করতে পারো, আমার জন্য রাস্তা তৈরি করে দিতে পারো, আর তোমার কি কাজে লাগে আমার? তুমি যে বড় হয়েছো তার থেকে তো আমার বেশি কিছু না, তুমি শুধুমাত্র আমার একটা রাস্তা তৈরি করে দিতে পারবে, এর থেকে তো তুমি আমার কিছু হেল্প করতে পারবে না। এই জন্য বলছে যে সে নিজের জায়গাতে ডিসগ্রেস নয়। এখানে একটা শব্দ পেলাম, ডিনাই। ডিনাইটা কোন পার্টস অফ স্পিচে আছে আমরা জানি, ডিনাইটা ভার্বে আছে। এটাকে যদি আমরা নাউনে কনভার্ট করি তাহলে কি হবে? এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, আমি শুধু জাস্ট ফরমেশনটা দিচ্ছি, যখন বাড়িতে পড়াশোনা করবে বেশি করে এটা সেন্টেন্সটা লেখার চেষ্টা করবে। ডিনাই এখানে ভার্ব আছে, এর নাউন কি হবে? আমরা হয়তো শব্দটা শুনেছি কিন্তু আমরা সেটা ভাবে ইউজ করিনি। ডিনাই এর নাউন হবে ডেনিয়াল। ডেনিয়াল, DENIAL, ডেনিয়াল। এই জিনিসগুলো যখন পড়বে কবিতাটা ঠিকঠাক করে পড়বে, মানে সমস্ত কিছু দেখে, তাহলে তবেই একটা পড়ার মধ্যে ডেপথ আসবে। বলছে তুমি আমার একটা প্রীতি ট্র্যাক, সুন্দর একটা রাস্তা তৈরি করতে পারো, আর এর থেকে তুমি কিছু কাজ করতে পারো। এবার কি বলছে? ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা সবার। অবশ্যই প্রত্যেকের প্রতিভা সমানই আছে, তাই না? আমরা তো সবাই জানি একজন কৃষক সে যেভাবে মাঠে দক্ষতার সঙ্গে কাজ করে আমাদের জন্য অন্ন জোগাড় করে দেয়, সে যেমন একটা ওটিতে গিয়ে ডাক্তারের কাজ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে একজন ডাক্তার কিন্তু মাঠে গিয়ে আমাদের জন্য অন্ন জোগাড় করতে পারবে না। দুজনের ট্যালেন্টটা আলাদা, তাই না? আমি এখানে ক্লাসরুমে যদি ধরে নিই, এই যে একটা পেন, এই পেনটা আমার এই বোর্ডে কাজ করছে, কিন্তু আমি যদি এই পেনটাকে ইউজ করি, এই পেন দিয়ে কিন্তু এই বোর্ডে কাজ করতে পারবো না। দুটোই পেন আমরা ধরতে পারি, নাম আলাদা, কিন্তু এতে দুজনের কাজ আলাদা, ফাংশন আলাদা, তো এর ট্যালেন্ট আলাদা, এর ট্যালেন্ট আলাদা, তাই না? ঠিক এইভাবে একটু আগে বললাম যে কেউ কোনো ছাত্র খেলাধুলায় ফার্স্ট, তো কোনো ছাত্র পড়াশোনায় ফার্স্ট, কিন্তু ট্যালেন্ট দুজনেরই আছে, আমরা কাউকে অবজ্ঞা করতে পারবো না। তো এখানে বলছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এখানে একটু গডের কথা না বললেই নয়। গড, যিনি এই আমাদের ওয়ার্ল্ডটাকে ক্রিয়েটেড করেছে, তাকে তিনি এখানে একটু স্মরণ করতে চেয়েছেন যে পৃথিবীতে গড, হি হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ফর ইকুয়াল রিজনস, ফর ডিফারেন্ট রিজনস। প্রত্যেককে পৃথিবীতে তিনি তৈরি করেছেন, ভালোভাবে তৈরি করেছেন, এবং ওয়াইজলি প্রত্যেকে নিজের নিজের জায়গাতে তিনি সেগুলোকে সেট করেছেন, এই জন্য ধরেছেন। অকারণে পৃথিবীর কোনো জিনিসই তৈরি হয়নি, এই জন্য তিনি এই লাইনটা বলতে চাইছেন। ট্যালেন্ট আমরা জানি, শব্দটা অনেক আমরা ইউজ করেছি। ট্যালেন্ট কথা বলতে গেলে শেষ হবে না, মানে এত ট্যালেন্ট আমরা কি আছি, আর ছাত্রদের মধ্যে তো প্রচুর ট্যালেন্টটা এর হচ্ছে সিনোনিম কি হবে? যদি তোমাদের পরীক্ষার মধ্যে দিয়ে একটা শব্দ অ্যাপটিটিউড, ট্যালেন্ট মানে প্রচুর জানো, দেখলে আনসিন করার সময় তোমার যে কোশ্চেনগুলো আছে 2 নম্বর, একটাতে 2 নম্বর আছে, তখন যদি অ্যাপটিটিউড কথাটা দিয়ে দেয়, তোমার ট্যালেন্ট অনেকবার জানো, অনেক কিছু জানো, নাম জানো, এই অ্যাপটিটিউডটা শব্দের মানে জানো না বলে কিন্তু তোমরা পরীক্ষাতে বাই চান্স চলে এলে 2 নম্বর মিস করবে। তো যখন পড়বে, আমি বলছি ডিকশনারি ঘাটার চেষ্টা করো যারা ইংলিশে ভালো হতে চাও, যে প্রত্যেকটা ওয়ার্ড অ্যাপটিটিউড মানে ট্যালেন্ট, এই জিনিসগুলো তোমরা নজরে রাখো। ওই জন্য পড়ার সময় আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা নলেজে রাখো জিনিসগুলো। ট্যালেন্ট, অ্যাপটিটিউড বলছে ট্যালেন্টস ডিফার, যে কথাটা বললাম, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ইফ আই কান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, neither can you crack a nut. বলছে if I can't carry forest on my back, neither can you crack a nut. আমি যদি মানে আমার ব্যাকে পেছনে কাঠবেড়ালি বলছে, আমি যদি আমার পেটে যদি পর্বতটাকে বা ফরেস্টকে যদি আমি বহন করতে না পারি, তাহলে তুমি তো একটা ছোট্ট বাদাম, ছোট্ট নাটকে তো তুমি ভাঙতে পারবে না, তাই না? তাহলে একটা বাদাম ভাঙার জন্য, একটা নাট ভাঙার জন্য কিন্তু আমার কাঠবিড়ালি যথেষ্ট, সেখানে কিন্তু আমার এই মাউন্টেনের কোনো ভূমিকা থাকছে না, তাই না? ঠিক সেইভাবে
একটা ফরেস্ট বহন করতে পারবে মাউন্টেন, কাঠবিড়ালি সেটা পারবে না। তাহলে ভ্যালুসটা বা কবিতাটার মিনিংটাই হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকের সমান সমান ভ্যালু আছে, কেউ কম বেশি ভ্যালু না, তাই না? একটা আমরা যদি মনে করেন যে জামা সেলাই করবো, জামা সেলাই করতে গেলে কি আমার নাইফ ছুরি লাগবে? ছুরি তো লাগবে না। জামা সেলাই করতে গেলে একটা ছোট্ট সুচ কিন্তু যথেষ্ট। আবার আমি যদি একটা তরমুজ কাটতে যাই, বড় নাইফ লাগবে, আমার একটা ছুরি লাগবে তরমুজ কাটতে গেলে। তো সেই ছুরিটা দিয়ে কিন্তু আবার জামা সেলাই করতে পারবো না। তাহলে এভাবে যদি আমরা জানি, তো বাড়িতে আমরা প্রত্যেকের উদাহরণ আছে, এটা শয়ে শয়ে উদাহরণ দিতে পারবে, মানে করোড় করোড়, এতটা উদাহরণ আর দিয়ে শেষ করা যাবে না। তো ঠিক এটা হচ্ছে মিনিং, এটা যে একটা নাট ভাঙতে গেলে যেমন কাঠবিড়ালির প্রয়োজন আছে, ঠিক ফরেস্টকে বহন করতে গেলে আবার মাউন্টেনে বহন আছে। তো এটা হচ্ছে মোরাল। তো প্রত্যেকটা জিনিসের এভরিথিং হ্যাজ এ ভ্যালুস ইন দিস ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের আর এই ফ্যাবেল কবিতার বৈশিষ্ট্য। নমস্কার।